স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম হনিমুনে যেমন হয়। লিখেছেন সমরেশ মজুমদার। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি সমরেশ মজুমদারের ছোট গল্প হনিমুনে যেমন হয়। বিয়ে হয়েছিল শেষ রাতে। বাসর ঘরে যেতে যেতেই আকাশ ফর্সা। মেয়েরা আক্ষেপ করেছিল এইরকম বিয়ে কোনো মানেই হয় না। বাসর জেগে বরবউয়ের সঙ্গে রসিকতাই করা গেল না, গান বাজনাও হলো না। এ কেমন বিয়ে? অবশ্য সবাই জানতো ওই রাত ছিল মরশুমের শেষ বিয়ের রাত, আর তার লগ্ন যদি শেষ রাত্রে পড়ে তাহলে কারোরই কিছু করার নেই। রাত জাগতে হয়েছিল। সকালে বউ নিয়ে বাড়ি ফিরেই বিছানায় গিয়েছিল প্রতীক। দুপুর অবধি ঘুমোতে পেরেছিল। আজ কাল রাত্রি। বউয়ের পাশে যাওয়া তো দূরের কথা, মুখ দেখতেই নেই বলে। পিসিমারা ফতোয়া দিয়েছেন, সবচেয়ে বড় তালিবান হলেন বড় মাসিমা। খবরদার ছায়াও মারাবি না আজ। বন্ধুরা আড্ডা মারতে এসেছিল, বলেছিল আজ তো লাস্ট নাইট অফ ব্যাচেলার্স লাইফ, কাল থেকে তো সারা জীবনের ফুলশয্যা রে। মনে মনে রোমাঞ্চিত হলেও মুখের চেহারা পাল্টায়নি প্রতীক। যে বন্ধুরা বিবাহিত এবং অভিজ্ঞ, পরামর্শ দেওয়ার সময় তারা দু দলে ভাগ হলো। একদল বলল, প্রথম রাত্রে বড়জোর হাত ধরবি, তার বেশি এগোবি না, নইলে সারা জীবন তোকে একটা অভদ্র সৌজন্যবিহীন রাক্ষস ভাববে। আর একদল বলেছিল, দূর, প্রথম রাতে বিড়াল মেরে দিবি তো। অবিবাহিত ডাক্তার বন্ধু অমলকান্তি বলেছিল, পরিস্থিতি অনুযায়ী আচরণ করবি, কিন্তু যা করবি উইথ ডিগনিটি, বর্বর হোস না। কদিন ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবছিল প্রতীক। তার জীবনে কোনো মেয়ে আসেনি, প্রেম করার সুযোগও সে পায়নি। পড়াশোনা এবং গবেষণা নিয়ে এত ব্যস্ত ছিল যে এতদিন যে মেয়েদের সম্পর্কে তার কোনো আলাদা আগ্রহ তৈরিই হয়নি কখনো। আজ বাড়িতে যে এত মহিলা মেয়েদের ভিড়, তা হয়েছে তার বিয়েকে উপলক্ষ করে। বৌভাতের পরের দিন সবাই চলে যাবে। সে, মা আর বাবা এই বড় বাড়িতে এতকাল বাস করে এসেছে, এখন থেকে আর একজন বাসিন্দা বাড়ল। খবরটা এনেছিল বড় মাসিমা। কথাবার্তা যাতায়াত করেছিল মা বাবা, তবে বলা হয়েছিল দেখতে আসতে। প্রতীক আপত্তি করেছিল। ছবিতেই তো ভালো লাগছে, যাকে চিনি না জানি না তাকে বউ হিসেবে পেতে সামনে যাওয়া কিরম বোকা বোকা ব্যাপার। অবশ্য মেয়ের যদি তাকে দেখার ইচ্ছা থাকে তাহলে যেতে হবে। জেনেছিল মেয়েরও সেই বাসনা নেই, অতএব ছাতনাতলায় দেখা হলো। দেখে ভালোই লাগলো। বন্ধুরা যাই বলে যাক, প্রতীক ভেবে রেখেছিল প্রথম রাত কেন, যতদিন পরস্পরের জানাজানি সম্পূর্ণ না হয় ততদিন পদ্মকলির ওপর স্বামীর অধিকার সে ফলাতে যাবে না। বৌভাতের পালা তখনও চোখেনি, অথচ রাত গড়িয়েছে 11টায়। মামাতো পিস্তুত বোনেরা তাদের দুজনকে নিয়ে একসঙ্গে খাওয়া সেরেছে, বন্ধুরাও ছিল। খাওয়ার পর যখন তাদের সঙ্গে গল্প করছে, মেয়েরা এসে বলল, এ কি, আজ তোমার ফুলশয্যা না, আর তুমি এখানে গল্প করছো? বৌদিমণি কতক্ষণ জেগে থাকবে, চলো চলো চলো। বন্ধুরা হাত নেড়ে বলল, বিদায়, উইশ ইউ গুড লাক। বড় পিসির ধমকানিতে মেয়েরা ঘর ছেড়ে চলে গেল। ফুল দিয়ে চমৎকার সাজানো খাটে ঠিক মাঝখানে মুখ নিচু করে যে সুন্দরী বসে আছে তার নজর কোথাও নেই। স্বাভাবিক প্রতীক ভাবল, একদম অচেনা একটি পুরুষের সঙ্গে ওকে আজ রাত কাটাতে হবে। সংকোচ ভয় তো হওয়ারই কথা। সে দরজা বন্ধ করল, তারপর চেয়ার টেনে খাটের পাশে নিয়ে বসল। আমি প্রতীক, তুমি তো পদ্মকলি। পদ্মকলি মুখ তুলল না। আজ নিশ্চয়ই তুমি খুব টায়ার্ড, অন্যদিন না হয় গল্প করা যাবে। তুমি বরং একটু সহজ হয়ে শুয়ে পড়ো, খাটটা তো বেশ বড়, আমি ওপাশে শুতে পারি। আর তাতে যদি অস্বস্তি হয় মেঝেতে বিছানা পেতে নিতে পারি, প্রতীক বলল। পদ্মকলি কোনো সাড়া দিল না। প্রতীকের খেয়াল হলো, সরি, আমার বোধহয় আপনি দিয়ে শুরু করা উচিত ছিল। এই প্রথম কথা বলছি আমরা তো কেউ কাউকে চিনি না। পদ্মকলি এবার মুখ তুলল, নিজের ঠোঁটের এক প্রান্ত ওপরের দাঁত দিয়ে চাপল, তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, আপনার সঙ্গে না আমার কিছু কথা আছে। খুব জরুরি না হলে, মানে আজ তো অনেক ধকল গেল, বিশ্রাম নিলেই ভালো হয়। না, জরুরি খুব। পদ্মকলি মুখ ফেরাচ্ছিল না।
কিন্তু তার গলার স্বরে উত্তেজনা ছিল। প্রতীক অবাক হলো। বাইরে এখনো লোকজনের গলা পাওয়া যাচ্ছে। বাসর ঘরে মেয়েরা জমিয়ে থাকে, ফুলশয্যায় কি আড়ি পাতে তারা? অবশ্য পর্দা ঢাকা বন্ধ কাচের জানলায় ওরা শুধু আলোই দেখতে পাবে, ঘরের কিছু চোখে পড়বে না। সে বলল, বেশ, শোনা যাক। আপনি হয়তো কেন, নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছেন। পদ্মকলি থেমে গেল। না না, অকারণে খারাপ ভাবতে যাব কেন? অকারণে নয়, মানে আমার খুব খারাপ লাগছে আপনাকে কষ্ট দিতে। আপনি তো সত্যিকারের ভদ্রলোক, তাই না? এই প্রথম তাকালো পদ্মকলি। সোজা হয়ে বসল প্রতীক। বুঝতে পারছি না, মানে না শুনলে বুঝবো কি করে? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি আগে বলিনি কেন। একটা ফোন করে সব বলে দিলে তো ল্যাটা চুকে যেত। সেটা আমি পারিনি, না পারার কারণও ছিল। আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? পদ্মকলি করুণ চোখে তাকালো। মাথা নেড়ে নিঃশব্দে না বলল প্রতীক। আমার বিবেক আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমি আপনাকে ঠকাতে চাই না। আহা, আমি কেন ঠকবো? প্রতীক অবাক। ঠকবেন না? যাকে বিয়ে করেছেন সে যদি অন্য পুরুষে মন দিয়ে বসে থাকে, তাহলে আপনি ঠকবেন না? এই কি কথা বলছেন? চাপা স্বরে জিজ্ঞাসা করল পদ্মকলি। তাই নাকি? শব্দ দুটো অসাড়ে বেরিয়ে এলো প্রতীকের মুখ থেকে। হ্যাঁ, 2.5 বছর ধরে টানা প্রেম করেছি ওর সঙ্গে। পার্কে ঘুরেছি, গঙ্গার ধারে গিয়ে ভেলপুরি খেয়েছি, মাসে একদিন সিনেমায় যেতাম। তার বেশি কিছু অবশ্য নয়। তাহলে তো তাকেই বিয়ে করা উচিত ছিল। ছিলই তো, কিন্তু আপনি যেটা সহজে বললেন তা আমার বাবা মা না ভাবতেই পারল না। ইউনিভার্সিটিতে যা বন্ধ করে দিল, ফোন ধরতে দিল না। আমি সেসব না শুনতে মা একদিন ঘুমের ওষুধ খেলো 10টা। জমে মানুষে টানাটানি। সবাই বলতে লাগলো মায়ের মৃত্যু হলে আমি দায়ী হব। কিন্তু ডাক্তার বাঁচিয়ে দিল, বাড়িতেই। বাইরের কেউ জানতেও পারেনি। ভালো হতেই মা আমাকে স্পষ্ট জানিয়ে দিলেন, বাড়ির পছন্দ করা পাত্রকে যদি আমি বিয়ে না করি তাহলে গলায় দড়ি দেবেন। বুঝুন ব্যাপারটা। করুণ দেখালো পদ্মকলির মুখ। সর্বনাশ, প্রতীক বলল। ঠিক এই কথাটাই বলেছিল ও, সর্বনাশ। আমার অবস্থা ভাবুন একবার। যাকে ভালোবাসি তাকে বিয়ে করলে মা গলায় দড়ি দেবে, মানে আমি মাকে হত্যা করব? কোনো সন্তান কি তা পারে বলুন? তাই মাকে বাঁচাতে আপনার সঙ্গে বিয়েতে রাজি হতে হলো আমাকে, পদ্মকলি বলল। ও, প্রতীক ভেবে পাচ্ছিল না কি বলবে। হ্যাঁ, প্রথমে কথা উঠতে পারে ব্যাপারটা বিয়ের আগে আপনাকে কেন জানালাম না। এবারই ফোন নাম্বার তো বাইরেই পেয়ে যেতে পারতাম, ফোনেই বলা যেত। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, মাথা নাড়ল প্রতীক। ঠিক কথা? পদ্মকলি এমনভাবে তাকালো যেন অদ্ভুত কথা শুনছে। না ভেবে বললেন তো, আপনি আমার ফোন পেয়ে বাড়িতে বলতেন, তার আমাদের বাড়িতে জানাতো, বিয়ে ভেঙে যেত। তখন মা কি করতো? শুধু গলায় দড়ি নয়, গায়ে আগুনও লাগাতো। বুঝতে পারছেন? তা অবশ্য ঠিক, কিন্তু ওই ছেলেটির ব্যাপারে আপনার বাবা মায়ের আপত্তি ছিলই বা কেন? ও কবিতা লেখে, কবিদের ওপর ভরসা করা যায় না বলে মায়ের ধারণা। তাছাড়া ওর টাইটেল হলো কর্মকার, আমরা মুখার্জি। মা মানতেই পারছিল না। তার উপরে বাংলায় MA, স্কুলে পড়ায়। বাবার ধারণা বিয়ে হলে ঘর জামাই হতে চাইবে ও। পদ্মকলি বলল, কিন্তু হৃদয়? ওর মতো হৃদয় আমি কারও দেখিনি। এই তো এতদিন ধরে প্রেম করছি, একবারের জন্য আমাকে স্পর্শ করেনি ও। পদ্মকলির চোখ বন্ধ হলো। যখন বললাম, হে বন্ধু বিদায়, তখন যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। মাথা নাড়ল প্রতীক। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ও দেবদাস হতে পারত, আমাকে খুন করতে পারত, অ্যাসিড বাল্ব ছুঁড়ে মুখটা পুড়িয়েও দিতে পারত, এমনকি বিয়ের সময় এসে হাঙ্গামাও করতে পারত, কিন্তু কিচ্ছু করেনি জানেন। এত নরম মন ওর। উনি এখন কোথায়? নেই। দ্রুত মাথা নাড়ল পদ্মকলি। সে কি? চুপচাপ হারিয়ে গেল শিলংয়ের পাহাড়ে। ও, কিন্তু শিলং কেন? শিলং তো প্রেমিক প্রেমিকা জেরুজালেম, অমিত লাবণ্যের লীলাক্ষেত্র।
ওনাকে শিলং থেকে একটু দূরে চেরাপুঞ্জিতে এক মিশনে গিয়ে জনসেবা করছে। সেখানে তো খুব বৃষ্টি হয়। হতো, এখন হয় না। আকাশে যখনই মেঘ দেখি তখনই ওর কথা মনে পড়ে জানেন। আচ্ছা, বঙ্গোপসাগর থেকে যেসব মেঘ কলকাতার আকাশে আসে তারা তো চেরাপুঞ্জিতে যায়, তাই না? বোধ হয়। যাকগে, আমার যা কথা ছিল সব বলে দিলাম। আচ্ছা, উনি যদি হারিয়ে না গিয়ে আপনার ওপর জোর করতেন? খুশি হতাম, কিন্তু ও তো খুব নরম। পদ্মকলি বলল। এসব শুনে আপনি নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছেন। না না, খারাপ ভাববো কেন? আমি প্রেম টেম করতে পারিনি, আপনি করেছেন। আমার বন্ধুরা বলে আমি অস্বাভাবিক বলে প্রেম করতে পারিনি। আপনি স্বাভাবিক। প্রতীক বলল। থ্যাংক ইউ। পদ্মকলি হাসল। এখন কি করবেন? ভাবতে হবে, অনেক ভাবতে হবে। আমি যখন একবার এ বাড়িতে চলে এসেছি তখন এখনই চলে যাওয়াটা কি ভালো দেখাবে? শুনলে আত্মীয় স্বজনরা ছি ছি করবে। পদ্মকলি বলল। তা তো বটেই, আর চলে যাওয়ার কথা উঠছে কেন? আগে সব ভাবি, তারপর ঠিক করব কি করা উচিত। নিন, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি? না না না, আপনি মেঝেতে শোবেন আর আমি খাটে, এবারই খারাপ দেখাবে। বরং উল্টোটা হোক। পদ্মকলি খাট থেকে নেমে এলো। বেশ, আপনার যা ইচ্ছা। প্রতীক উঠে দাঁড়ালো। পদ্মকলি বলল, এই যে আমাকে দেখছেন, আমার মধ্যে কোনো মন নেই জানেন। জানি, সেই মন তো এখন চেরাপুঞ্জিতে। প্রতীক বলল। হ্যাঁ, তাই আলো নেভাবেন না, অন্ধকারে যদি আপনি ভুল করে ফেলেন। অন্ধকারে ভুল? প্রতীক লজ্জা পেল। না না না, আপনি নিশ্চিন্তে ঘুমান। মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ল পদ্মকলি। আপনার বাড়ির লোক শুনলে কি কাণ্ড হবে, আমার মা বাবা শুনবেন। কেউ শুনবে না, প্রতীক আশ্বাস দিল। কদিন বাদে তো দিরাগমনে যেতে হবে, পদ্মকলি মনে করিয়ে দিল। জানি, মা বলেছে। প্রতীক বলল। আমি ভাবছি ওরা আমাদের আপনি আপনি শুনলে কিরকম হবে। বিয়ের আগে যারা তুই তোকারি করে তারাও তো বিয়ের পরে তুমি বলে। আচ্ছা, আমরা একটু অ্যাডজাস্ট করতে তো পারি। ছি ছি, এভাবে বলা ঠিক নয়। নিশ্চয়ই পারি, লজ্জিত হলো পদ্মকলি। তাহলে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ঘরের আলো জ্বলতে লাগলো। সকালবেলা চা খেতে খেতে বড় পিসি বললেন, সেসব দিন চলে গেছে। এখন সংসার আর রমণীয় হয় না রমণীর গুণে, পুরুষের দায়িত্ব বেড়েছে। প্রতীকের বাবা বলল, এই সময় মাথার ঘোমটাটা টেনে পদ্মকলি ঘরে ঢুকতেই প্রতীকের মা বললেন, এসো এসো, খোকা উঠেছে? পদ্মকলি নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। বড় পিসির কপালে ভাঁজ পড়ল। সারা রাত ঘরের আলো জ্বালিয়ে তুমি ঘুমোতে পারো? খোকা তো জ্বালাতো না। বাবা বললেন, নতুন জায়গা বোধহয় ভয় করছিল। কেন, খোকা তো পাশেই ছিল। বড় পিসি বললেন, যাকগে, দিরাগমন থেকে ফিরে এসে আমাদের বাড়িতে যাবে। এখান থেকে পাটনা এমন কিছু দূরে নয়। আমার বাড়ি দিয়ে শুরু করবে, তারপর অন্তত 12টা বাড়িতে যেতে হবে তোমাদের। আমরা একসঙ্গে থাকি না বটে, কিন্তু লতায় পাতায় জড়িয়ে আছি, বুঝেছ? মাথা নেড়ে হ্যাঁ বলল পদ্মকলি। মা বললেন, চেয়ারে বসো না, চা খাও। পদ্মকলি বলল, এখন থাক। বড় পিসি কপালে চোখ তুললেন। ওরে বাবা, তুমি কোন যুগের মেয়ে? স্বামী খায়নি বলে আগে খাবে না? এখন এসব কেউ মানে নাকি? এসো, বসো বলছি। বাধ্য হলো পদ্মকলি। এই সময় প্রতীক ঘরে এলো। তাকে দেখে ঘোমটা টানছিল পদ্মকলি। মা বললেন, না, তোমাকে ঘোমটা দিতে হবে না। তুমি এখন আমার মেয়ে। মা বাবার সামনে কি মেয়ে ঘোমটা দেয়? বাবার চা খাওয়া হয়ে গিয়েছিল। অতিথিদের তদারকি করতে তিনি উঠে গেলে বড় পিসি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে খোকা, হানিমুনে কোথায় যাচ্ছিস? হানিমুন? প্রতীক ঢোক গিলল। এ কি রে, তুই প্ল্যান করিসনি? না। কি আশ্চর্য, তোর পিসে আমাকে নিয়ে হানিমুনে গিয়েছিল কাশিতে। সঙ্গে নিয়ে গিয়েছিল বিধবা মা, অবিবাহিত খুড়ো কাকাকে। তাদের সেবা করতে করতে আমার আর গঙ্গায় নৌকা চড়া হয়নি। পিসি বলল, এখন ছুটি নেই, দিরাগমনের পর জয়েন করতে হবে। তা দিরাগমনের তো দেরি আছে, 2-3 দিনের জন্য ওকে নিয়ে কোথায় যা। প্লেনে চেপে যাবি সমুদ্র কিংবা পাহাড়ে? দেখি,
প্রতীক জবাব দিল। রাত্রে প্রতীক ঘরের দরজা বন্ধ করতে পদ্মকলি বলল, বাবা, সারাদিন এত ব্যস্ত যে কথা বলার সময় পাওয়া গেল না। প্রতীক দেখল পদ্মকলি খাটে বসে আছে। সে চেয়ারে বসল। না, সবার সামনে কি কথা বলবো? কি ভাবা হলো? কি ব্যাপারে? বাহ, কাল বলা হলো ভাবতে হবে, অনেক ভাবতে হবে। ভাবলাম চলছে, তা চলুক। ও হ্যাঁ, বড় বেশি চাপ দিল। মাও পরে বলল বন্ধুদের বলতে ওরা 3 দিনের হানিমুন করার জায়গা বলে দিল। এতদিন প্লেন চলতো না, এখন আবার চালু হয়েছে, প্রতীক বলল। আমার কিন্তু সমুদ্র তেমন ভালো লাগে না, পদ্মকলি বলল। না না, সমুদ্র নয়, পাহাড়, শিলংয়ে। প্রতীক হাসল। শিলং? সোজা হয়ে বসলো পদ্মকলি। পাইনউড হোটেল বুক করে দিয়েছি। ওহ, কি ভালো, আমি ভাবতেই পাচ্ছি না। চোখ বন্ধ করলো পদ্মকলি। শিলং থেকে চেরাপুঞ্জি। কত দূরে? বেশি দূর তো নয়, গিয়ে দেখা যাবে। কবে যাওয়া হবে? মুখে খুশি উতলে উঠল পদ্মকলি। কাল। কালই ফ্লাইট, রোজ তো আর যাওয়া যায় না। হঠাৎ পদ্মকলির খেয়াল হলো, আমরা কিন্তু কেউ কাউকে তুমি বলছি না। অবশ্য বন্ধ ঘরে কেউ শুনতে পাচ্ছে না। বেশ, আমি বলছি। তুমি খুশি? প্রতীক স্মার্ট হলো। তুমি? পদ্মকলি তাকালো। তুমি খুশি হলেই আমি খুশি। থ্যাংক ইউ। তারপরে উদাস হলো পদ্মকলি। আমি ওকে বলেছিলাম, জানো। কি বলেছিলে? বলেছিলাম, দেখো, বাবার জন্য রামচন্দ্রকে বনবাস যেতে হয়েছিল। আমি বিয়ে করেছি মায়ের জন্য, কিন্তু আমার শরীর আর মন তোমার জন্য অপেক্ষা করবে। আমার মনে হয় ও 3 বছরের জন্য উধাও হয়ে গিয়েছে। ফোঁস করে একটা শব্দ বের হলো পদ্মকলির নাক থেকে। তুমি যে কাল বললে উনি চেরাপুঞ্জির আশ্রমে। ওর মাস্তুতো বোনের মুখে শুনেছিলাম। তা অত দূরে যাওয়ার মানে উধাও হয়ে যাওয়াই তো। আজ খুব ঘুম পাচ্ছে। শুয়ে পড়ো। কাল মেঝেতে শুয়ে না গায়ে খুব ব্যথা হয়েছে। আজ আমি খাটে শুই। মেঝেতে শোয়ার কি তোমার অভ্যেস আছে? নো প্রবলেম। প্রতীক ঝটপট মেঝেতে বিছানা করে নিল। তুমি কি ভালো জানো, আমি না বিয়ের আগে শাড়ি পরে শুতে পারতাম না। কাল রাতে বারংবার আমার ঘুম ভেঙে গেছে। নাইটিতে এমন অভ্যেস হয়ে গিয়েছে না। যাতে সুবিধে তাই পরো। তখন একা শুতাম। শোয়া খুব খারাপ আমার। নাইটি হাঁটুর ওপরে উঠে যেত। মা বকতো খুব, কিন্তু ঘুমের মধ্যে উঠলে কি করব বলো, ভয় হচ্ছে। ঘুম ভাঙলে নামিয়ে নিও, প্রতীক উপদেশ দিল। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। এয়ারপোর্ট ছোট, সেখানে নেমে পদ্মকলি মুগ্ধ। দেখো দেখো কি সুন্দর, দেখো রে জগতের কি পাহাড়। সত্যি সুন্দর, কিন্তু ঠান্ডা আছে বেশ। তুমি দেখছি খুব শীত কাতুরে। ওর একটা কবিতার লাইন মনে পড়ে গেল। শুনে তোমার বোধহয় ভালো লাগবে না, পদ্মকলি বলল। শোনাও না, প্রতীক বলল। যে পাহাড়ে কখনো শীত নামে না, সেখানে জড়ো হয়েছে কিছু নারী যারা কখনো পুরুষ দেখেনি। হাসলো পদ্মকলি। দারুণ না? না বুঝে মাথা নাড়ল প্রতীক। হোটেলটি চমৎকার। কার্পেটে মোড়া বড় ঘর, বিশাল বাথরুম, ফায়ারপ্লেসে রুম হিটার আছে। পদ্মকলি পুলকিত। এরকম হোটেল না আমি কখনো দেখিনি। হানিমুন করতে এলে এরকম ঘরে এসেই থাকা উচিত, তাই না? কিন্তু আমি ভাবছি স্লিপিং ব্যাগ ভাড়া করতে হবে, প্রতীক বলল। ওমা, কেন? এই মেঝেতে শুলে নিমোনিয়া হয়ে যাবে। তখন দুপুর। একা বেরিয়ে প্রতীক স্লিপিং ব্যাগ নিয়ে এলো। তখন স্নান শেষ করে পদ্মকলি তাজা। প্রতীক বলল, এটাকে একটু আড়ালে রাখতে হবে। হানিমুন করতে এসে স্লিপিং ব্যাগ ব্যবহার, এটা জানলে কর্মচারীরা যা তা ভাববে। পদ্মকলি ব্যাগটাকে ওয়ার্ড্রবের ভেতরে ঢুকিয়ে কম্বল চাপা দিয়ে দিল। প্রতীক বলল, আমি বাথরুমে যাচ্ছি, বেরিয়ে খেয়ে নেব। খোঁজ নিয়েছি, মারুতি ভাড়া করে চেরাপুঞ্জিতে যেতে বেশি সময় লাগে না। আজই যাবে? পদ্মকলি অবাক। পরশু তো ফিরতে হবে, সময় কোথায়? বাথরুমে ঢুকে পড়ল প্রতীক। ফ্রেশ হয়ে বাথরুমের দরজা খুলতেই দেখল পদ্মকলি পোশাক বদলে দাঁড়িয়ে। এখন তার পরনে জিন্স আর পুলোভার, দুটোই নীল, দারুণ দেখাচ্ছে। পদ্মকলি বলল, সরি, তুমি দেখোনি তো? কি? অবাক হলো প্রতীক। ঠিক ভেবেছি, তোমার ওসব নজরেই পড়বে না। পাশ দিয়ে ভেতরে ঢুকে সায়াটাকে অন্তর্বাসের ওপর চাপিয়ে দিল পদ্মকলি।
লাঞ্চের পর মারুতিতে উঠে বসলো ওরা। মারুতি চলতে শুরু করলে পদ্মকলি তাকালো। তুমি এখন এত গম্ভীর কেন গো? গম্ভীর কোথায়? প্রতীক প্রকৃতি দেখল। নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। কি করব বলো, মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে বসে আছি। ও যদি 3 বছর আমার জন্য অপেক্ষা করে, তাহলে আমারও তো একটা কর্তব্য আছে বলো। নিশ্চয়ই, মাথা নাড়ল প্রতীক। আমাকে দেখে খুব কান্নাকাটি করতে পারে, মনটা নরম তো। আমি ওকে তোমার কথা বলবো, তুমি কি ভালো, সব বলবো। পদ্মকলি বলল, না 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 না, তার কিছু দরকার নেই। দরকার আছে, তুমি কিছু বোঝো না। ও যদি আমাকে আটকাতে চায়, অবুঝ হয়। আমি বিবাহিতা, আটকে থাকতে পারি? আগে ডিভোর্স হোক, তারপরে তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু ও যদি শোনে তুমি খুব ভালো, তাহলে বিশ্বাস করবে আমি ফিরে যাব, আর আটকাতে চাইবে না। প্রতীক বলল, কিন্তু ও যদি জেদি হয় আর তুমি না আসতে পারো, তাহলে আমার আর কলকাতায় ফেরা হবে না। ঝগড়াও তো আলাদা হতাম, ডিভোর্স হলো, এর একটা মানে আছে। কিন্তু হানিমুন করতে এসে বউকে রেখে ফিরলে মুখ দেখাতে পারবো না তো। তা ঠিক, তাহলে কি ফিরে যাবে? আমার যে খুব ইচ্ছা করছে যেতে। পদ্মকলি আনমনা হলো। চলো দেখা যাক কপালে কি আছে, প্রতীক বলল। চেরাপুঞ্জিতে একটুও মেঘ নেই, চারিদিক খটখটে। খোঁজ খবর করে আশ্রমের সন্ধান মিলল। দারোয়ান আটকে দিল। এই আশ্রমের নারীর প্রবেশের অধিকার নেই। পদ্মকলি বলল, তাই নাকি? ডাকো ওকে, বলো কলকাতা থেকে পদ্মকলি এসেছে। নাম বলল সে। দূরে দাঁড়িয়েছিল প্রতীক, নামটা শুনল। দারোয়ান ফিরে এসে বলল, উনি আসছেন। তারপরেই একজন ব্রহ্মচারীকে দেখা গেল। পরনে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া, মাথা কামানো। পদ্মকলি চেঁচালো, এ কি, কে মরেছে? আমার গৃহী জীবন। সে জীবনে কত দ্বন্দ্ব, কত কষ্ট। এই জীবনে পরম শান্তি। তুমি একা কেন? তিনি কোথায়? ওই তো ওখানে। হাত তুলে দেখালো পদ্মকলি। তুমি সন্ন্যাসী হয়েছ নাকি? বড় কঠিন পথ। আমি এখন ব্রহ্মচারী। পরীক্ষায় পাশ করলে ওই পথে হাঁটতে পারবো। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন? নারী মুখ দর্শনে চিত্তে স্থিরতা থাকে না। ন্যাকা। আচ্ছা চলি, স্বামী সন্তান নিয়ে সুখী হও। আশ্চর্য, 3 বছর অপেক্ষা করবে না আমার জন্য? প্রতিদিন পৃথিবী বদলায়, কথা তো বদলাবেই। তখন অন্ধ ছিলাম, এখন আলোর ইশারা পাচ্ছি। যাই, ভালো থেকো। বেশ, যাও, ভালোই হলো। এখানে না এলে শ্রাদ্ধ হতো না। শ্রাদ্ধ? হ্যাঁ, আমার মনের। হনহন করে ফিরে এলো পদ্মকলি প্রতীকের কাছে। বলল, চলো। সেদিন সন্ধে থেকে শিলংয়ে বৃষ্টি নামল, সঙ্গে সঙ্গে বাড়ল ঠান্ডা। সেই দুপুরের পর পদ্মকলি আর কথা বলেনি। বিছানায় লেপচাপা দিয়ে পড়েছিল সন্ধে পর্যন্ত। তারপর প্রতীকের অনুরোধে রাতের খাওয়া শেষ করে আবার লেপের তলায় ঢুকেছিল। স্লিপিং ব্যাগটা বের করে কার্পেটের উপর বিছিয়ে প্রতীক দেখল সেটা বেশ বড় সড়ো। সোয়েটার পরেই ভেতরে ঢুকে চেন টেনে দিল। কয়েক মিনিটের মধ্যে তার এমন গরম লাগলো যে আবার চেন খুলে উঠে বসে সোয়েটার ছেড়ে ফেলল। এই সময় পদ্মকলির গলা ভেসে এলো, আমার খুব ঠান্ডা করছে। আমার লেপটা নিয়ে নাও। না, লেপে ঠান্ডা যাচ্ছে না। তাহলে স্লিপিং ব্যাগটা খাটে তুলে দিচ্ছি, ওর ভেতরটা বেশ গরম। প্রতীক বলল, না, খাটে তুলতে হবে না। নিচে নেমে এলো পদ্মকলি। এটা কি সিঙ্গেল স্লিপিং ব্যাগ? না বোধহয়, বেশ তো বড় দেখছি। তাহলে একটু সরে শো। স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে পড়ল পদ্মকলি। প্রতীক শুয়ে পড়তেই সে চেন টেনে দিল। ব্যাগের খোলের মধ্যে দুটো শরীর উত্তপ্ত হচ্ছিল, কারণ দুজনের মাঝখানে একটুও ব্যবধান নেই, হনিমুনে যেমন হয়ে থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের ছোট গল্প হনিমুনে যেমন হয়। কেমন লাগলো আপনাদের লিখে জানান কমেন্ট বক্সে। আমাদের উৎসাহ দিতে লাইক করুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনাদের পছন্দের গল্পের নাম কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পাঠ করার। ভালো থাকুন, সঙ্গে থাকুন।